প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ক্যান্সার চিকিৎসা বাংলাদেশে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন 1965 সালের 2 অক্টোবর চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ও NPH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ ক্যান্সার সেন্টারের ক্যান্সার বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, ক্যান্সার হলেই আমরা কম বেশি সবাই আতঙ্কিত হই এবং একটা সময় বলা হতো যে ক্যান্সারের কোনো আনসার নেই, মানে এর কোনো চিকিৎসা আসলে নেই। কিন্তু আমরা এখন জানি ক্যান্সারের অত্যন্ত ভালো ভালো চিকিৎসা আছে এবং কিছু ক্যান্সার চিকিৎসা দ্বারা সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। তো কোন ক্যান্সারের চিকিৎসা কতখানি বাংলাদেশে এগিয়েছে সে বিষয়ে আমরা শুনতে চাইব। শুরুতে যদি একটু বলেন, বাংলাদেশে সামগ্রিকভাবে ক্যান্সার চিকিৎসাটার অবস্থা এখন কেমন? আচ্ছা, আমি যখন খুব স্কুলে পড়তাম, আমার মনে আছে, তখন আমি একসময় কবিতা লিখতাম, আসলে তো ছড়া লিখতাম, কবিতা লিখতাম। তো সেই সময় আমি কবি থেকে ডাক্তার, ক্যান্সারের পরে আমার কাছে মনে হচ্ছে ক্যান্সারের আনসার নাই, এরকম একটা বিষয় কিন্তু ওই সময় ছিল। এবং খুব সম্ভবত আমাদের পরিচিত একজন মানুষের শিশুরী ওই সময় ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে এটা কিন্তু আমার মধ্যে একটা গভীর হতাশা ওই সময় সৃষ্টি করেছিল। এবং যার কারণে আমি ওই সময়টা থেকে শুরু করে চিকিৎসক হওয়ার পরও যখন আমি এই লাইনে 1993-94 সালে যখন কাজ করা শুরু করি, তখনও আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যখন প্রথম বাংলাদেশে যাই, সে অফিস থেকে আমাকে বলা হয়েছে যে এই বিষয়টা নিয়ে আমরা কোনো কাজ করছি না, আমাদের কোনো আগ্রহ নাই। কিন্তু আজকের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং পৃথিবীর পরিস্থিতি আলাদা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিজি যিনি ছিলেন মার্গারেট চ্যান, উনি বলেছিলেন যে আগামী দিন এমন আসছে, গত 10 বছর আগে উনি বলেছিলেন, সেই দিনে পৃথিবীর প্রতিটি দেশে প্রতিটি ফ্যামিলিতে কেউ না কেউ ক্যান্সার আক্রান্ত থাকবেন। এই ভয়াবহ দৃশ্যের জন্য আমরা অপেক্ষা করছি এবং সত্যি সত্যি তার ভবিষ্যৎবাণী কিন্তু ফলে গেছে। বাংলাদেশে আজকে প্রচুর পরিমাণ ক্যান্সারের রোগী এবং এই সংখ্যা আমাদের হাতে সুনির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান নেই, কিন্তু আমার ধারণা সেটা 15 থেকে 17 লক্ষর কম না, বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত। এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। আমরা যদি আমাদের চারিপাশের গণ্ডিতে দেখি, দেখবেন আমাদের পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, কারো না কারো মাঝখানে আমরা ক্যান্সার খুঁজে পাচ্ছি। এই পরিস্থিতি কিন্তু আগে ছিল না। তার অর্থ হলো ভবিষ্যতের সময়টাও আরও কঠিন আমাদের জন্য আসছে। কিন্তু পরিস্থিতির দিক থেকে বাংলাদেশে আমরা এগিয়েছি, কিন্তু যে পরিমাণে এগোনো দরকার সেই পরিমাণে আমরা এগোতে পারিনি। আমাদের দেশে ক্যান্সার শল্য চিকিৎসাটা যেহেতু আমাদের সার্জনরা আগে থেকেই করতেন, এটা মোটামুটিভাবে করছেন, কিন্তু ডেডিকেটেড ক্যান্সার সার্জন ওই অবস্থাতে খুব বেশি তৈরি হননি বাংলাদেশে। আমাদের কেমোথেরাপি এর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, কেমোথেরাপি যে ওষুধগুলো আমরা দিই ক্যান্সার চিকিৎসার জন্য, সেই ওষুধগুলো বাংলাদেশেও কিছু ওষুধ তৈরি হচ্ছে, বিদেশ থেকে কিছু আসছে, কিন্তু ক্যান্সার ওষুধের অনেক মূল্য। সরকার যদি তার উদ্যোগে একটি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি দিয়ে তৈরি করতে, হয়তো গরিব মানুষের জন্য এটা পাওয়া সহজলভ্য হতে পারত। সেটা বাংলাদেশে এখনো হয়নি, বাট হতে পারে, হওয়া উচিত। তারপরে হলো যে রেডিয়েশন থেরাপির জন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু রেডিয়েশন থেরাপি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু সব জায়গাতে নাই, কিছু কিছু জায়গাতে আছে, অনেক জায়গাতে আবার মেশিনপত্রগুলো নষ্ট আছে, এগুলো আবার পরিবর্তন করা দরকার। কিন্তু বেসরকারি খাতেও কিন্তু সরকারের আশাপ্রদ যেটা হলো যে সরকারের পাশাপাশি বেসরকারি খাতগুলো খুব দ্রুত এগিয়ে এসছে। যেমন আমরা বলেছি যে আমরা অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, যে ঢাকার বাইরে আমরা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজকে দেখেছি, একটা ভালো প্রতিষ্ঠান। যেমন এই 4 ফেব্রুয়ারিতে নর্থ ইস্ট মেডিকেল কলেজে ক্যান্সার চিকিৎসার জন্য রেডিয়েশন চালু হয়েছে, আরো অনেক জায়গায় হয়েছে, আসেনা মিশন আছে, স্কয়ার হসপিটাল আছে, আমি শুনেছি যে অ্যাপোলো হসপিটাল অলসো এই চিকিৎসার জন্য এগিয়ে আসছে, ইউনাইটেড হসপিটাল আছে। তো এটা কিন্তু বাংলাদেশের রোগীদের জন্য একটা বিশাল আশাপ্রদ, নাহলে রোগীটা কিন্তু সব বাইরে চলে যেত। হ্যাঁ, বাইরে যাওয়ার যে গ্রুপটা তাদের জন্য হয়তো এটা আমাদের জন্য পজিটিভ, কিন্তু দেশের সিংহভাগ মানুষ প্রাইভেট সেক্টরের ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসা নিতে পারে না। ফলে আপনি শুরুতে যেটি বলছিলেন যে সরকারি পর্যায়ে এটা আরো বাড়াতে হবে এবং মেশিনপত্র যাতে ঠিক থাকে সেই ব্যবস্থা, এবং এটা সরকারের দায়িত্ব হলো যে এগুলো এনে প্রতিটি মেডিকেল কলেজে এই ব্যবস্থাটা চালু করা। ক্যান্সার চিকিৎসা আমরা এগুলাম কতটা? আমরা পৃথিবীব্যাপী যদি মনে করি, পৃথিবীর যে বিভিন্ন দেশে যে চিকিৎসা ব্যবস্থা চালু আছে, আমাদের দেশেও সে চিকিৎসা ব্যবস্থা অনেকখানি
চালু রয়েছে। আমাদের সার্জনরা, অনেক সার্জন আছেন যারা খুব দক্ষতার সাথে আন্তর্জাতিক মানের অপারেশন করছেন, মানে ক্যান্সার সার্জারি অপারেশন করতে পারেন। এবং পাশাপাশি কেমোথেরাপি এবং রেডিওথেরাপির ক্ষেত্রেও আমরা বিশ্বমানের একেবারে অত্যন্ত আধুনিক মানের রেডিয়েশন থেরাপি চিকিৎসা আমরা বাংলাদেশে দিতে পারছি। এবং এটার জন্য কোনো এই কারণে কোনো রোগীকে এই মুহূর্তে দেশের বাইরে যাওয়াটার আদৌ কোনো প্রয়োজন নেই। বিভিন্ন ক্যান্সারে ভালো হওয়ার যে রেট বা সার্ভাইভাল রেট আপনারা বলে থাকেন, তার মধ্যে 5 ইয়ার সার্ভাইভাল রেট, এই বিষয়গুলি আসে, এটা সব ক্যান্সারে তো সমান নয়। কোনো ক্যান্সার আছে খুব খারাপ, আমরা যতই চেষ্টা করি তার সার্ভাইভাল রেট বা বাঁচার যে সংখ্যা সেটা কম হবে, আর কিছু ক্যান্সারে আমরা খুব বেশি নিরাময় করাতে পারি। কোন ক্যান্সারগুলোতে এই চিকিৎসা আশাপ্রদ? অনেকগুলো ক্যান্সারই অনেক আশাপ্রদ। যেমন আমরা স্তন ক্যান্সারের কথা চিন্তা করতে পারি, এটা কিন্তু অত্যন্ত আশাপ্রদ। যদি প্রথম যুক্তি যেটা হলো যে আমাদেরকে ক্যান্সারটা সবার আগে প্রথম দিকে যদি নির্ণয় করতে পারি, তা যে কোনো ধরনের ক্যান্সারই হোক, যত খারাপ ক্যান্সারই হোক, বেশিরভাগ ক্ষেত্রে এটা নিরাময়যোগ্য। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়টি হলো যে এরপরও যেগুলো একটু বেড়ে যাচ্ছে, যদি স্তন ক্যান্সার হয়, যদি জরায়ু মুখের ক্যান্সার হয়, এগুলোকে কিন্তু আমরা একেবারে বেশিরভাগ ক্ষেত্রে নিরাময় করতে পারি, সুযোগ আছে আমাদের। কিন্তু কিছু কিছু, যেমন আমরা ইসোফেগাসের ক্যান্সার, যেমন আমরা খাদ্যনালী ক্যান্সার, আমরা কিন্তু অপারেশন করে বেশিরভাগ সময় প্রথম দিকে আসলে কিন্তু রোগীকে কিন্তু সার্ভাইভাল দিতে পারি। আমাদের যেমন বেস্টার রফিকুল হক একটা বড় এক্সাম্পল, যে উনি নিজে ক্যান্সার সার্ভাইভার। আজকে 25-30 বছরের উপরে উনি কিন্তু এই সার্জারি ভালো হয়েছে দেখে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ আছেন। এরকম অনেকেই ভালো আছেন। তো এরকমভাবে যদি লাং ক্যান্সার কিন্তু খুব দ্রুত এবং খুব ছোট অবস্থায় আসলে কিন্তু চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। কিন্তু তো অনেকগুলো ক্যান্সারই আসলে বাস্তবে কিন্তু প্রথম দিকে আসতে হবে। এমন হেডনেক ক্যান্সারের ক্ষেত্রে এটা আপনিও জানেন, যেহেতু আপনিও এই লাইনে কাজ করে থাকেন, যে হেডনেক ক্যান্সারও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে কিন্তু রোগীকে 100% কিন্তু ভালো করা সম্ভব। একদম শুরুতে হলে শুধু অপারেশন করেই ভালো করা যায়, তারপরে হলো তার সঙ্গে রেডিওথেরাপি বা কেমোথেরাপি প্রয়োজন মতো আপনার দিলে সেটি ভালো হয়ে যায়। কিন্তু এই যে এত ভালো হওয়ার সম্ভাবনা থাকার পরেও আমাদের রোগীদের নিয়ে আমরা যে সমস্যায় পড়ি, সেটিতে আপনার মত কি? কেন এটা মনে হয় যে রোগীরা আসেন, আমরা সার্জারি করি, এর রেডিওথেরাপি কেমোথেরাপি সব দেওয়ার পরে অনেক সময় আমরা অসহায় বোধ করি, রোগীকে বাঁচাতে পারি না? এর কারণ কি? এর প্রধান কারণ হলো যে রোগীরা আমাদের কাছে যে স্টেজে আসেন সেটা হলো যে লেট স্টেজে। মোস্ট অফ দ্য পেশেন্ট আমাদের দেশে আসেন শেষ অবস্থাতে। ওই সময় রোগীদের জন্য ওই পুরো অবস্থাটাকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের থাকে না। বেশিরভাগ রোগীর অপারেশন করার সুযোগ থাকে না, এটি একটি বড় সমস্যা। এবং তারপরে কেমো এবং রেডিয়েশন থেরাপিতে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, জাস্ট উপশমের জন্য, ব্যথা উপশম বা অন্যান্য উপশমের জন্য আমরা চিকিৎসাগুলো দিতে পারি, কিন্তু তাকে আমরা কিন্তু নিরাময় করতে পারি না। তা আমাদের দেশে 60 থেকে 70% পেশেন্ট এরকম। এবং এত দেরি করে তারা আমাদের কাছে আসেন, দেরি করে রোগ নির্ণয় হয়। যেহেতু সারা দেশে একই রকমভাবে রোগ নির্ণয়ের ব্যবস্থা নেই, সেটা ব্যবস্থা করা দরকার। তাহলে এত দেরি করে আসছেন, যার করে আমাদের পক্ষে ওদেরকে বেশিরভাগ ক্ষেত্রে করতে পারছি না আমরা। এই যে লেট স্টেজে আমাদের রোগীরা আসছেন, ফলে তার স্টেজ বলেন বা তার যেই প্যারামিটারগুলির উপর নির্ভর করে একটা রোগীর ভালো হওয়া নির্ভর করে, সেগুলি সবই খারাপ দিকে থাকে। তখন এইটা হচ্ছে কেন এবং এ থেকে উত্তরণের পথ কি? আপনার পরামর্শ কি? এটা হওয়ার কারণটা আমি তো বললামই, যারা দেরি করে আসেন, এটার কারণে পেশেন্ট রোগীরাও সচেতন নন। আসলে ক্যান্সার চিকিৎসার জন্য রোগী এবং তার আত্মীয় স্বজন উভয়কে সচেতন হতে হবে, শুধু রোগীকে একক সচেতন হলে হবে না। এবং সামাজিকভাবে মানুষকে যদি সচেতন না হয়, তাহলে ক্যান্সার রোগীদের রোগ ডায়াগনোস করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে না। আর আরেকটি বড় সমস্যা হলো ব্যয়বহুল। ক্যান্সার চিকিৎসাটা সারা পৃথিবীব্যাপী ব্যয়বহুল। এখানে সরকার যদি না এগিয়ে আসেন, বা আমরা বলি হেলথ ইন্স্যুরেন্সে স্বাস্থ্য বিমার ব্যবস্থা না থাকলে এই ধরনের রোগীর চিকিৎসা অনেক সময় করা যায় না। আবার অনেকে উৎসাহ পান না, যে ঠিক আছে, অনেকে মনে করেন যে ক্যান্সার রোগী হয়েছে, চিকিৎসা করে লাভ কি, বাঁচবেন কিনা। কিন্তু আমাদের হাতে অসংখ্য প্রমাণ আছে চিকিৎসা ঠিকমতো করলে ভালো হয় এবং বাঁচানো সম্ভব। এই যে শুরুতে রোগী আসার জন্য তার সচেতনতা যেমন দরকার, তেমনি স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আনা গেলেও হেল্প করা যায় কিনা। যেমন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি আছে, ক্যান্সার বিষয়ে আরও বিভিন্ন রকমের সোসাইটি আছে, এদের এবং সরকারের তরফ থেকে বা হসপিটালগুলির কি ভূমিকা রাখতে পারে স্ক্রিনিংয়ে? বাংলাদেশে যেমন কয়েকটি স্ক্রিনিং প্রোগ্রাম কিছু কিছু সীমিত পরিসরে চালু রয়েছে। যেমন ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং চালু আছে, স্তন ক্যান্সারের, জরায়ু মুখের ক্যান্সার চালু রয়েছে, ভায়া প্রোগ্রাম বাংলাদেশে চালু আছে কিছু কিছু ক্ষেত্রে। এগুলা কিন্তু আশাপ্রদ আমাদের জন্য। তাড়াতাড়ি আমরা ধরতে পারছি, তাড়াতাড়ি চিকিৎসা করতে পারছি। এবং আর জাতীয় পর্যায়ে কিন্তু আরও কিছু কিছু যদি স্ক্রিনিং, যেটা আমরা বলি, যেমন যেগুলো বড় বড় ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা কোনো স্ক্রিনিংয়ের প্রোগ্রাম সরকার কর্তৃক গ্রহণ করা হয়,
তাহলে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান বা যারা সমাজসেবামূলক তারা এগিয়ে আসতে পারে। এগিয়ে আসলে সবাই মিলে কিন্তু স্ক্রিনিং করলে কিন্তু আসলে সত্যি সত্যি অনেক উপকার পাওয়া যাবে, আর্লি ডিটেকশন হবে, আর্লি চিকিৎসা হবে এবং ভালো ফল পাওয়া যাবে। আরেকটা হলো যে টিকাগুলো আছে, যে টিকাগুলো যদি যেমন জরায়ু মুখের ক্যান্সারের টিকা, এই টিকাগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাড়াতাড়ি করে প্রথম দিকে, তাতে আমরা প্রতিরোধ করতে পারি। এবং লিভার ক্যান্সারের কথা আমি বলছিলাম যে লিভার ক্যান্সারও কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন, এগুলো যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু ওই লোকটা লিভার ক্যান্সারের সম্ভাবনা থাকলো না। স্যার, আমরা আশা করছি আপনার কথা শুনে আমাদের দর্শকরা সচেতন হবেন, আমরা প্রতিরোধে মনোযোগী হব এবং আর্লি ডিটেকশনের জন্য স্ক্রিনিং এর আওতায় সবাই যাব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে এবং এনটিভির দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা এখন কোন পর্যায়ে আছে এবং আমাদের করণীয় কি, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। কেটলবেল ট্রেনিংয়ের আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো সেটাকে আমরা ফোকাস করব হচ্ছে আপনার হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটস মাসলকে। আমরা যেভাবে ডেডলিফট মারি সেম মোশন আমরা ডেডলিফটটা মারবো, কিন্তু এটাকে আমরা একটু কমপ্লিকেট করেছি। এটা কমপ্লিকেশনের রিজনটা হচ্ছে মানে ব্যালেন্সটাকে আনা। যেহেতু আমরা এটা বললাম এটা স্ট্রং ম্যান যারা করে কম্পিটিশন করে তাদের থেকে এটা পিক আপ করা, তো এই জন্য স্ট্রং ম্যানের দরকার হচ্ছে বডির স্ট্যাবিলিটি অ্যান্ড ব্যালেন্স অ্যাট দ্য সেম টাইম স্ট্রেংথ। তো এই জন্য আমরা ডেডলিফটটাকে আমরা করেছি হচ্ছে ওয়ান লেগ ডেডলিফট, এবং এটা ওয়ান লেগ ডেডলিফট এখন অনেক ইয়েতেই আমরা মারছি, জিমে গিয়ে মারছি, উইথ ডাম্বলস মারছি, কিন্তু বেসিক্যালি এক্সারসাইজটা অরিজিন ছিল হচ্ছে কেটলবেল থেকে। তো আজকে দেখাবো যে অরিজিন এই এক্সারসাইজটা কীভাবে আমাদের করতে হবে। আজকে এক্সারসাইজটা দেখাবে হচ্ছে আমাদের কাউসার ভাই। এখন দেখুন যে কীভাবে যেটা করতে হয়। কাউসার ভাই একটু সাইড হয়ে যান, ওইদিকে ফেস করেন, ওইদিকে ফেস। ওকে, সেম এই পজিশনে থাকবেন। থাকার পরে এক পা পিছন দিকে নিয়ে আসেন, এক পা নর্মাল পিছন দিকে। ইয়েস, দেখেন পজিশনটা, এক পা পিছন দিকে, বডি স্ট্রেট। ওকে, এখন উনি ডেডলিফট পজিশনে চলে যাবে। ওকে, রেডি, গো। ইয়েস, সামনের দিকে তাকাবেন। ইয়েস, পা পিছন দিকে থাকবে। ইয়েস, গো এগেইন, পা পিছন দিকে থাকবে কাউসার ভাই। হ্যাঁ, পিছন দিকে থাকবে। ইয়েস, দিস ইজ দ্য পজিশন। গো এগেইন। ইয়েস, ওকে, অল্টারনেট লেগস। দেখুন অন্য পায়ে কীভাবে করছে। গো এগেইন, 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 এগেইন। ওকে, স্টপ। ওকে, রাখেন। ওকে, ওয়ান লেগ ডেডলিফট যে জিনিসটা আপনি যেভাবে করবেন, প্রথমে যেটা করবে অল্টারনেট ওয়েতে, লেফট লেগ রাইট লেগ, লেফট লেগ রাইট লেগ 30 সেকেন্ড। এরপরে শুধু লেফট লেগ 30 সেকেন্ড। এরপর শুধু রাইট লেগ 30 সেকেন্ড। এরপরে বোথ লেগ 30 সেকেন্ড। সেম জিনিসটা হলো 2 মিনিটস। 2 মিনিটস হওয়ার পরে আপনি 1 মিনিট রেস্ট দেবেন। খেয়াল করবেন যে ডেডলিফটের যে বেনিফিটটা আমরা পাচ্ছিলাম, সেম বেনিফিটটা আমরা পাবো রাদার উইথ ভেরি লো ওয়েটস, কিন্তু স্ট্রেংথটা হবে হেভি ওয়েট যে ডেডলিফট মারার পর যে স্ট্রেংথটা হচ্ছে তার চেয়ে প্রায় ডাবল হয়ে যাবে শুধু কেটলবেল ট্রেনিংয়ের মাধ্যমে যদি আপনি করেন। এবং যাদের ওই পরিমাণ এক্সারসাইজ করার ক্যাপাসিটি নেই, মানে অনেক সময় দেখা যায় যে অনেক হেভি ওয়েট নিয়ে ডেডলিফট মারতে পারছে না ডিউ টু লোয়ার ব্যাক ইনজুরি, তারা ইজিলি এক্সারসাইজটা করতে পারে। কারণ এক্সারসাইজ করতে গেলে লোয়ার ব্যাক ইনজুরি কোনো চান্স নেই। রিজন ইজ একটা লেগ যখন উপর দিকে উঠছে তখন আপনার লোয়ার ব্যাকটাকে ওইভাবে মানে প্রেশার ফেলা হয় না। এই জন্য দেখা যায় একদিকে প্রেশার পড়ছে, আবার আরেকদিকে রেস্ট পাচ্ছে, আবার আরেকদিকে প্রেশার আরেকদিকে রেস্ট পড়ছে, মানে অ্যালাইনমেন্টটা সবসময় ঠিকই থাকবে। ঠিক থাকবে, সুতরাং সেফলি লোয়ার ব্যাক কোনো ইনজুরি আছে তাহলে সেফলি এক্সারসাইজটা করতে পারবে। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের সুস্বাস্থ্যের জন্য ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। যারা ঘুমের ব্যাঘাতজনিত সমস্যায় ভুগছেন তারা কি খেলে এ থেকে পরিত্রাণ পেতে পারেন, চলুন সে বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। সারাদিনের সকল কর্মব্যস্ততার পর আমরা যখন ক্লান্ত হয়ে যাই তখন আমাদের সকলেরই কাম্য একটি পরিপূর্ণ ঘুম। এই ঘুমের সাথে খাবারের ওতপ্রোতভাবে একটি সম্পর্ক রয়েছে এবং আমাদের এর জন্য কিছু খাবার গ্রহণ করতে হয়, কিছু খাবার আমাদের বর্জন করতে হয় এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য একটি পরিপূর্ণ ঘুম আমাদের খুবই দরকার আছে। গবেষকরা মনে করেন যে যাদের পরিপূর্ণ ঘুম হয় তারা অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারেন এবং সঠিক খাদ্যাভ্যাস আমাদের মেনে চলা এর জন্য একান্ত আবশ্যক। কিছু কিছু খাবার আছে যা ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে, এর মধ্যে কফি অন্যতম। কফিতে আছে প্রচুর পরিমাণে ক্যাফিন যা শারীরিক উত্তেজনা বাড়িয়ে আমাদেরকে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করায়।
ডার্ক চকলেট যা হার্টের জন্য ভালো কিন্তু ঘুমের জন্য ক্ষতি করছে। সফট ড্রিঙ্কসকে আমরা স্লিপ কিলার হিসাবে আখ্যা দিতে পারি। ওয়াইন আমাদের স্নায়ুকে দুর্বল করে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে এবং ফাস্টফুড জাতীয় খাবারগুলো আমাদের নিরবিচ্ছিন্ন ঘুমের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। এর পাশাপাশি বা বিপরীত দিক থেকে আমরা যদি চিন্তা করি, কিছু কিছু খাবার আছে যা আমাদের ঘুমের জন্য সহায়ক। তার মধ্যে দুধ অন্যতম। দুধে আছে ট্রিপ্টোফ্যান নামক একটি উপাদান যা মস্তিষ্কের সেরোটোনিনের খুব ভালো উৎস। তাই রাতে একটি পরিপূর্ণ ঘুমের জন্য আমরা 1 গ্লাস দুধ পান করতে পারি। এছাড়াও আছে কিছু ফর্টিফাইড সিরিয়ালস যা আমাদের রাতের খাবারে থাকলে তা ধীরে ধীরে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় আমাদের রক্তে এবং ঘুম এনে দেয়। এর মধ্যে ব্রাউন ব্রেডের কথা আমরা বলতে পারি, ব্রাউন আটার রুটি, ওটস, এই জাতীয় খাবারগুলো। এছাড়া মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম যা মাংসপেশিকে শিথিল করে সুন্দর ঘুম এনে দেয়। আর ভালো একটি উপাদান হচ্ছে হার্বাল টি, এটিও ঘুমের জন্য খুবই উপকারী। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। দীর্ঘদিন যাবৎ গলা ভেঙে কণ্ঠস্বরের পরিবর্তন হওয়া কণ্ঠনালীর ক্যান্সার হওয়ার ইঙ্গিত দেয়। যারা দীর্ঘদিন যাবৎ এ সমস্যায় ভুগছেন তারা দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, যে রোগী খুব টেনশনে আছে যে আমার বিয়ে শাদী হচ্ছে না, আমি ইমিডিয়েটলি একটা রিমেডি দরকার, কেন অন্য ওষুধগুলো তো একটু লং টার্ম লাগে, অনেক ক্ষেত্রে কাজও হয় না। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন ইজ বেস্ট। কারণ হচ্ছে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট ইউজুয়ালি কিন্তু এই সাইড থেকে নিই, পোস্টের স্কাল্প থেকে নিয়ে আমরা এই দিকে ইমপ্লান্ট করি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।